আমরা সাধারণত ওয়ার্ডপ্রেসটাকে একটা ব্লগিং সিস্টেমের জন্য কন্টেন্ট ম্যানেজমেন্ট অথবা ওয়েব ডেভেলপমেন্টের জন্য একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট হিসেবে চিন্তা করে থাকি। ওয়ার্ডপ্রেস থেকে আমরা সাধারণত বিভিন্ন ধরনের কন্টেন্ট ডেভেলপ করে থাকি বা কন্টেন্টের বিভিন্ন ওয়েবসাইট ডেভেলপ করে থাকি বিভিন্ন কন্টেন্ট আপলোড করার জন্য বা বিভিন্ন কন্টেন্ট ডেভেলপ করার জন্য। এখন আমরা ওয়ার্ডপ্রেসে আসলে সাধারণত লোকাল হোস্টে যখন কাজ করি তখন আসলে সাধারণত আমরা জ্যাম্পের মাধ্যমে গিয়ে থাকি। তো জ্যাম্প হচ্ছে একটা পার্সোনাল ওয়েব সার্ভার আমরা যেটা ব্যবহার করি সবাই এডুকেশন পারপাসে। জ্যাম্পে আমরা যে কন্টেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছি ওয়ার্ডপ্রেস সেটি সাধারণত অ্যাপাচি এবং মাইএসকিউএল এই সিস্টেমগুলোতে রান করে। মাইএসকিউএল এ এটি ডেটাবেসটাকে নিয়ে কাজ করে আর অ্যাপাচিতে সাধারণত স্ক্রিপ্টিং সিস্টেমে কাজ করে থাকে। অ্যাপাচিতে সাধারণত এটির স্ক্রিপ্টিং সিস্টেম হিসেবে কাজ করে এবং মাইএসকিউএল এ সাধারণত এটি ডেটাবেসটাকে নিয়ে কাজ করে। এখন ফ্যাক্টর হচ্ছে কি আমরা কিভাবে জ্যাম্প রান করে ওয়ার্ডপ্রেসটাকে মানে কাজ করব। ইতিমধ্যে আমরা সবাই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন থেকে শুরু করে জ্যাম্প ইনস্টলেশন সবাই জানি। এখন আমি জ্যাম্পটাকে রান করিয়ে সাথে সাথে ওয়ার্ডপ্রেসে প্রবেশ করব। আমি অ্যাপাচিটাকে স্টার্ট করলাম, সাথে মাই এসকিউএলটাকে স্টার্ট করলাম, সাথে ওয়েব সার্ভার এবং এসকিউএল সার্ভার দুটোটাকে একসাথে ওপেন হয়ে গেল। যার যার একটা নির্দিষ্ট ধরনের একটা পোর্ট আছে, এই পোর্টগুলো সাধারণত সফটওয়্যার থেকে বা জ্যাম্প সার্ভার সে নিজেই অ্যাসাইন করে দিয়ে থাকে। আমরা সাধারণত জ্যাম্প সার্ভারের কোথায় আসলে ওয়ার্ডপ্রেসটা জমা থাকে সেটি দেখতে পাবো। এটি সাধারণত htdocs এই ফোল্ডারে জমা থাকে। আমি যেহেতু web ওয়েবের মধ্যে এটি জমা মানে সেট করেছি ওয়ার্ডপ্রেসটাকে, সেজন্য ওয়ার্ডপ্রেসে সাধারণত কি কি জিনিস থাকতে পারে। ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো যেমন পিএইচপি ফাইলগুলো থেকে শুরু করে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইন থেকে শুরু করে বিভিন্ন মডিউলগুলো সেখানে থাকে। wp-admin এখানে আপনি সাধারণত ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের অ্যাডমিন রিলেটেড ফাইল, এখানে কন্টেন্টে প্লাগইন থিমস থেকে শুরু করে কন্টেন্টগুলো ইনক্লুডস, এখানে বিভিন্ন ধরনের ফাংশনাল সিস্টেমগুলো বা অ্যাসেটসগুলো থেকে শুরু করে কানেক্টিভিটি, আর এখানে যে আছে সবগুলোর সাথে রুট ডিরেক্টরির সাথে কিভাবে কাজ করবে বা সার্ভারে এক্সিকিউট করবে সেই জন্য এই ধরনের ফাইলগুলো থাকে। তাহলে যখন আমরা ওয়ার্ডপ্রেসের প্রবেশ করতে চাইবো তখন সাধারণত আমরা লিখতে পারি, যেহেতু আমি লোকাল হোস্টটা হচ্ছে জ্যাম্পের একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম মানে লোকাল হোস্ট হচ্ছে নির্দিষ্ট একটা অ্যাড্রেস যেটার মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসে প্রবেশ করব বা লোকাল হোস্টে প্রবেশ করব, সেজন্য লোকাল হোস্টটাকে জ্যাম্পের সার্ভারের জন্য লোকাল হোস্টটা একটা অ্যাড্রেস। এখন লোকাল হোস্টে htdocs এর যেখানে ওয়ার্ডপ্রেসটা আছে সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ফোল্ডার অ্যাড্রেস বা রুট অ্যাড্রেস। এখন আমি রুট অ্যাড্রেসে ক্লিক করলাম localhost/web। এখন আমি এখানে সাধারণত একটা ওয়ার্ডপ্রেসের সিএমএস এর একটা ওয়েবসাইট বা খণ্ডাংশ দেখতে পাচ্ছি ওয়েবসাইটের, বা যেখানে বিভিন্ন এলিমেন্টগুলো সেট হয়ে আছে বিভিন্নভাবে। এখন আমি ওয়েবসাইটটির অ্যাডমিন প্যানেলে যদি প্রবেশ করতে চাই localhost/web/wp-admin এটিতে ক্লিক করার পরে আমাকে সে সাধারণত একটা ইউজার পাসওয়ার্ডের একটা স্ক্রিন পাঠালো। এখন আমি ওয়ার্ডপ্রেসটা কনফিগার করার সময় যে ইউজার অ্যাড্রেস দিয়েছিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটি দিয়ে লগ ইন করব। সাধারণত এটি এখন একটি বেসিক লেভেলের ওয়ার্ডপ্রেস। এখানে আমি দেখতে পাচ্ছি কি হোম, পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার্স, টুলস, সেটিংস, এসব। আমরা যখনই ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের পোস্ট আপডেট করব তখন সাধারণত অল পোস্ট গিয়ে অ্যাড নিউতে গিয়ে আপডেট করে থাকি, লিখে থাকি।
তবে প্রতিটা পোস্টের জন্য নির্দিষ্ট কিছু ক্যাটাগরি সেট করে থাকি। যেমন প্রতিটা পোস্টের জন্য কিছু ক্যাটাগরি সেট করে থাকি, যেমনটা আমরা দেখব কোনো নিউজ পোর্টালে গেলে বা নিউজ ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা নিউজের কিছু ক্যাটাগরি সিস্টেম এখানে থাকে। এখানে আমি যখন দেখব বিভিন্ন নিউজ, যেমন নিউজের স্পোর্টস একটা নিউজ, ট্রাভেল নিউজ বা ওয়ার্ক লাইফ বা কান্ট্রি বেসড নিউজ, তাহলে সে তার নিউজগুলোর ক্যাটাগরি সে সঠিকভাবে করেছিল, যেখানে যে নিউজ যে দেশের সেই জন্য। এখন আমি যদি ওয়ার্ডপ্রেসের ব্লগ পোস্ট আপডেট করতে চাই, সেখানে আমার অবশ্যই ক্যাটাগরি দরকার হবে, কোনটা কোন ক্যাটাগরি ব্লগ বা কোনটা কোন ক্যাটাগরি নিউজ বা কোনটা কোন ক্যাটাগরি রিলিজ। যদি আমি ক্যাটাগরিজ অপশনে ক্লিক করি, তাহলে আমি এখানে অনেক ক্যাটাগরি দেখতে পাবো, যেগুলোর মাধ্যমে আমি সেই ক্যাটাগরিগুলোকে অ্যাড করতে পারবো। সাপোজ আমি যদি কন্টেন্ট মার্কেটিং লিখি, কন্টেন্ট মার্কেটিং এর আন্ডারে কোন কোন ক্যাটাগরি লিখতে পারবো, কন্টেন্ট মার্কেটিং কে একটা ক্যাটাগরি হিসেবে আমি সবগুলো ক্যাটাগরিগুলোকে আমি আবার ডিলিট করে দিচ্ছি, নতুন করে ক্যাটাগরি সেট করব। আমি যদি ওয়ার্ডপ্রেসে যদি নতুন ক্যাটাগরি নিতে চাই, তাহলে আমি সাধারণত কোত্থেকে কাজ করব, অ্যাড নিউ ওয়ার্ডপ্রেসের যাব, ড্যাশবোর্ডে আছি, এখন ড্যাশবোর্ড থেকে পোস্টে যাব, পোস্ট মডিউলে, এরপরে আমি যাব কি অ্যাড নিউতে গেলে আমি সাধারণত বিভিন্ন ধরনের পোস্ট আপডেটের জন্য অ্যাড টাইটেল থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরি এগুলো দেখতে পাচ্ছি। তবে যখন আমি ক্যাটাগরিটাকে অ্যাড করব, তখন অবশ্যই আমি কোন কোন ক্যাটাগরিটাকে অ্যাসাইন করব সেটি দেখতে পাবো। তাহলে ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরিজের মধ্যে আমি এখন লিখলাম, সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং নামে একটা ক্যাটাগরি, নিলাম। ক্যাটাগরি নেওয়ার পরে এরপরে আমি লিখলাম এসইও, এগুলো সব রুট ক্যাটাগরি। আমি লিখলাম কন্টেন্ট মার্কেটিং, এটাও একটা রুট ক্যাটাগরি। আমি লিখলাম অ্যাফিলিয়েট মার্কেটিং, এটাও একটা ক্যাটাগরি। এইবার আমি চিন্তা করতেছি কন্টেন্ট মার্কেটিং এর আন্ডারে আরো কিছু ক্যাটাগরি আনবো। তাহলে এখানে যে প্যারেন্ট ক্যাটাগরি অপশন আছে, ক্যাটাগরি সেখানে নাম যেখানে আছে সেখান থেকে আমি কন্টেন্ট মার্কেটিং থেকে সিলেকশন করলাম, মানে কন্টেন্ট মার্কেটিং এর আন্ডারে। তাহলে কন্টেন্ট মার্কেটিং এর সাথে সিকোয়েন্সিয়াল কোন ক্যাটাগরিটা হতে পারে, সোশ্যাল কন্টেন্ট, এসইও কন্টেন্ট, এই ধরনের ক্যাটাগরি হতে পারে। সোশ্যাল কন্টেন্ট বা এসইও কন্টেন্ট, এই ধরনের কন্টেন্ট হতে পারে। এরপর আমি যদি ডিজিটাল মার্কেটিং এর দিকে যাই, তাহলে ডিজিটাল মার্কেটিং আসলে আমাকে কোন ক্যাটাগরিটাকে সেট করে। ডিজিটাল মার্কেটিং সাধারণত আমাকে দিবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি প্রথমে লিখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, নতুন ক্যাটাগরি নিলাম। এরপরে নিলাম সার্চ ইঞ্জিন মার্কেটিং। এরপরে আমি আরো নিতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিলাম, সার্চ ইঞ্জিন মার্কেটিং নিলাম। এরপরে আমি নিতে পারি, যদিও বা অ্যাফিলিয়েট মার্কেটিং এবং কন্টেন্ট মার্কেটিং সবগুলো এখানে অংশ। আচ্ছা, এই দুইটা ক্যাটাগরি নিলাম। এখন এইটি ডিজিটাল মার্কেটিং এর সার্চ ইঞ্জিন মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইভাবে তাহলে ক্যাটাগরিগুলোকে আমি ডিজাইন করলাম। এইবার আসি, এখানে আছে ট্যাগ। ট্যাগটা ইনডাইরেক্টলি আমি বিভিন্ন কিওয়ার্ডকে ব্যবহার করার জন্য ইউজ করতে পারি। সাপোজ এটা যদি আপনার এসইও রিলেটেড যদি হন, তাহলে এসইও ব্লগ, তারপর যদি হয় ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয়, ডিজিটাল মার্কেটিং ব্লগ, ঠিক আছে। এরপরে
যদি করতে চাই ডিজিটাল মার্কেটিং ব্লগ লিখলাম, এরপরে যদি লিখতে চাই আমি সার্চ ইঞ্জিন ব্লগ, এই ধরনের ট্যাগগুলো আমরা ব্যবহার করতে পারবো। তাহলে কোথায় ট্যাগের উপরে অ্যাড নিউ যে অপশনটা আছে সেটার উপর। এরপর আসতেছে কি মিডিয়া, যেহেতু এটা ওয়ার্ডপ্রেসের এখন বেসিক ভার্সন নিয়ে কাজ করতেছি আমরা। এরপর আসতেছে কি মিডিয়া। মিডিয়াতে সাধারণত লাইব্রেরি ফাংশন থাকে, যেখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো সকল মিডিয়াগুলা বা মিডিয়া ফাইলগুলা বা ডক্স অথবা ইমেজ বা ভিডিও সব কিভাবে সেখানে সেট হয়ে থাকে। অ্যাড নিউতে গেলে আমরা বিভিন্ন ধরনের মিডিয়া সরাসরি আপলোড করতে পারবো। যেমন আমি এই মিডিয়াটাকে আপলোড করলাম অ্যাড নিউতে। এখন যদি আমরা কখনো ইমেজ অপটিমাইজেশনের জন্য চিন্তা করি, তখন অবশ্যই ইমেজ ফাইলগুলো প্রপার কিওয়ার্ডে রিনেম করে যেন কি আপলোড হয়। ধরুন আমি এই ইমেজটাকে আপলোড করেছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু আমি লিখি নাই। ধরেন লাভেলো চকোবার, এটা দিয়ে আমি এটাকে কিওয়ার্ড সেট করলাম। তাহলে এটা যখন আপলোড হলো তখন আমি দেখলাম কি লাভেলো চকোবার, তখন এটা ইমেজটা অপটিমাইজ হওয়া শুরু করবে সার্চ ইঞ্জিনে সেই কিওয়ার্ডে। কেউ যদি লাভেলো চকোবার খুঁজে তখন সঙ্গে সঙ্গে গুগল এটাকে আগে দেখাবে। ঠিক এইভাবে ইমেজগুলো সরাসরি মিডিয়া লাইব্রেরিতে জমা থাকে। এইবার আসি পেজেসের মধ্যে যখন আসবো তখন দেখতে পাবো কি পেজেসটা কি একটা ওয়েবসাইটকে তৈরি করার জন্য যেই সকল পেজগুলো আমার দরকার হয়, আমি এখান থেকে সমস্ত আগের পেজ সবগুলাকে কি করে দিব, এখন ডিলিট করে দিব। নতুন করে আমি সবগুলো পেজকে ডিলিট করে দিব, মুভ টু থ্রেশ করে দিব, অ্যাপ্লাই দিলাম, মুভ টু থ্রেশ, সব পেজ ডিলিট। এখন আমি নতুন করে পেজ সেট করতে চাচ্ছি। এই পেজগুলো আমি কিভাবে সেট করব? পেজেস এই মডিউলে অ্যাড নিউ, যেটা ওয়ার্ডপ্রেসের কমন ফাংশন আছে অ্যাড নিউ, এইটার মাধ্যমে আমি নতুন পেজ তৈরি করতে পারবো। ওকে ফাইন। যেহেতু এটা একদম ওয়ার্ডপ্রেসের ফ্রেশ, সেহেতু আমাকে একটা সাপোর্টিং প্লাগইন ব্যবহার করতে হবে, যেটা সবাই যেন ইজিলি বুঝতে পারে। প্লাগইনসে গিয়ে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে গিয়ে আমি ক্লাসিক এডিটর এই অপশনটাতে গিয়ে এই প্লাগইনটা ইনস্টল করব। তখন আমি ওয়ার্ডপ্রেসের সঠিক সিস্টেমটাকে দেখতে পাবো। এইবার অ্যাক্টিভেট করলাম প্লাগইনটাকে যখন আমি ক্লাসিক এডিটর প্লাগইনটাকে অ্যাক্টিভেট করলাম, এখন আমি পেজেস মডিউলটাতে আমি আমার সুন্দরভাবে কাজ করতে পারবো, কিভাবে কোন পেজ সেট করব, কোন টাইটেল দিয়ে। তাহলে অ্যাড নিউ অপশন যেটাতে আছে সেটাতে আমি ক্লিক করার পরে এখানে পেজটাকে আমি কি করতে যাচ্ছি, একটা ওয়েবসাইটে সাধারণত হোম পেজ থাকে, হোম পাবলিশ করলাম। আবার অল পেজেসে গেলাম। একটা ওয়েবসাইটে সাধারণত অ্যাবাউট আস নামে একটা পেজ থাকে, টাইটেলে দিলাম অ্যাবাউট আস। এরপর আবার অ্যাড নিউতে ক্লিক করব। করার পরে এখানে লিখলাম একটা বেসিক ওয়েবসাইটের সার্ভিস সম্পর্কে থাকে, আমি করলাম কি পাবলিশ করলাম। এরপরে আবার অ্যাড নিউতে গেলাম। অ্যাড নিউতে যাওয়ার পরে আমি সেখানে লিখলাম প্রোডাক্টস, দেওয়ার পরে পাবলিশ করলাম। এরপরে আবার অ্যাড নিউতে গেলাম, এখন লিখলাম কি কন্ট্যাক্ট আস, আবার কি করলাম পাবলিশ করলাম। মূলত একটা ওয়েবসাইটে বেসিক পেজগুলো আমি পাবলিশ করে নিলাম। একটা সচরাচর একটা বেসিক ওয়েবসাইটে যেসব পেজগুলো থাকে। এইবার আমি অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এখানে আমি সাধারণত থিমস অপশনটাকে পাবো। থিমস অপশনটাকে পেলে আমি আসলে কি করব? থিমস অপশনটাকে পেলে আমি সাধারণত এখানে থিমসের যে ফাইলগুলো আছে সেগুলোকে পাচ্ছি। যে কোনো একটা থিমকে আমি অ্যাক্টিভেট করে নিব। সাপোজ এই থিমটা বাই ডিফল্ট অ্যাক্টিভেট করা আছে, আমি এটাকে অ্যাক্টিভেট করলাম। এখন অ্যাক্টিভেট করার ফলে আমার এখানে হয়তো আমি মেনুসগুলো খুঁজে পাচ্ছি না। আমি যদি এটাকে অ্যাক্টিভেট করে রাখি তাহলে আমি এখানে আমার থিমের মেনুসগুলো খুঁজে পাচ্ছি এবং প্রতিটা জিনিস পাচ্ছি। তাহলে থিমেরও মধ্যে কোন জিনিসটা আমি অ্যাক্টিভেট করলে প্রপার জিনিসটা পাবো,
বুঝতে পারলাম। এখন কাস্টমাইজ, এটি সাধারণত একটা ওয়েবসাইটকে কিভাবে কাস্টমাইজ করে বা লিঙ্কিং করে মেনুগুলো, সেটা আমরা দেখব একটা ওয়েবসাইটকে সচরাচর কিভাবে বিল্ড করার পরে। উইডজেট, একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের উইডজেট ব্যবহার করে এটাকে ডাইনামিক ফিচারে আনার জন্য, আর মেনুস এটার নেভিগেশন বাটনগুলো তৈরি করার জন্য। চলেন আমরা মেনুসটাকে আগে কাজ করি। মেনুস নিয়ে যখন আমরা কাজ করব তখন অবশ্যই আমরা বিভিন্ন কিছুগুলোকে দেখতে পাবো। এখন আমরা সচরাচর একটা বেসিক সাইটের 5টা বা 6টা যা পেজ করার সবগুলো আমরা করে নিয়েছিলাম। এখন সেই পেজগুলোকে নিয়ে আমরা একটা মেনু তৈরি করব, যেটা একটা ওয়েবসাইটে থাকে। এখন মেনুসে যখন আমরা গেলাম, সেখানে আমি একটা নতুন মেনু ক্রিয়েট করব। তাহলে এখানে ক্রিয়েট নিউ মেনু একটা অপশন আছে। ক্রিয়েট নিউ মেনুতে যাব। ক্রিয়েট নিউ মেনুতে গেলে আমি নতুন একটা মেনু তৈরি করব। আমি লিখলাম ওয়েব মেনু। ওয়েব মেনু লেখার পরে আমি এখানে ক্রিয়েট মেনু অপশনটা ক্লিক করলাম। এখন সিলেক্ট করলাম এটাকে। সিলেক্ট করার পরে আমি এখানে সবগুলো মেনুকে আমি কি করব, কানেক্টিভিটি করব, মানে পেজগুলোকে এখানে নিয়ে আসবো। তাহলে চলুন দেখা যাক কিভাবে আনা যায়। এখানে পেজেসের মধ্যে ভিউ অল যে অপশনটা আছে সেটা আমি যাব। সেখানে আমি প্রতিটা পেজকে আমি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি অ্যাড টু মেনু এই অপশনটা ক্লিক করব। যদি এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, কন্ট্যাক্ট আসটা সবার লাস্টে হয়, প্রোডাক্ট আর সার্ভিসের পরে হয়। আমি যদি রিঅ্যারেঞ্জ করি, ড্র্যাগ এন্ড ড্রপ, সেভাবে আমি মাউস দিয়ে ক্লিক করে রিঅ্যারেঞ্জ করতে পারবো। আমরা সাধারণত যা করব সব মোবাইল মেনু হিসেবে থাকবে। আমরা জাস্ট মোবাইল মেনু অপশনটাকে ক্লিক করে রাখবো। তারপর হচ্ছে কি সেভ। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এই মেনুগুলো আমরা তৈরি হয়ে গেল। এখন যখন আমি একটি ওয়েবসাইট তৈরি করতে যাব, তখন অবশ্যই আমাকে কিছু কাজ করতে হবে, কিছু প্লাগইনের সাপোর্ট নিতে হবে। তাহলে আমি প্লাগইনসে যাব। প্লাগইনসে যাওয়ার পরে উপরে অ্যাড নিউ যেটা অপশন আছে সেটি ক্লিক করব। সেটি ক্লিক করার পরে সাধারণত আমরা ক্লাসে এলিমেন্টর নিয়ে পড়েছিলাম সবাই। এলিমেন্টরকে নিয়ে কাজ করব। এলিমেন্টর আমরা ইনস্টল করব। আমরা সাধারণত এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এবং এলিমেন্টর কিটস এটা পড়ব। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এবং এলিমেন্টর কিটস দুটোকে আমরা ইনস্টলেশনের জন্য ইনস্টল নাও ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো দুটো অপশন। এখন একটা ইনস্টল হয়ে গেল, এটাকে আমরা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার জন্য পরবর্তী ইনস্টলেশনের জন্য ওয়েট করছি আমরা। দুটোকে একসাথে ইনস্টল করার জন্য কিভাবে অ্যাক্টিভেট করব, দুটো একসাথে ইনস্টল হলো। প্লাগইনসের ইনস্টল প্লাগইনের মধ্যে যখন যাব, তখন আমরা এই দুটো প্লাগইনকে একসাথে দেখতে পেলাম। দুটোকে আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে বাল্ক অ্যাকশনে অ্যাক্টিভেট এটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখলাম কি এলিমেন্টর অ্যাক্টিভেট হলো। এটির যদি প্রো ভার্সনটা আমি সাবস্ক্রাইব করতে চাই, তাহলে আমাকে কিনে নিতে হবে। এলিমেন্ট কিট সেম অ্যাক্টিভেট হলো, এটার প্রো ভার্সন যদি আমি নিতে চাই কিনে নিতে হবে। আচ্ছা, এখন আমার একটা ওয়েবসাইটকে ডিজাইন করা দরকার। তাহলে এখানে এলিমেন্ট কিটস আমাকে কি কি ডিজাইনটাকে হেল্প করতে পারে, এলিমেন্ট কিটসে ক্লিক করলাম। যেহেতু এটা নতুন ভাবে ইনস্টল হয়ে যায়, সেহেতু আমাকে এখানে গেট স্টার্টেড এর দিকে যেতে হতে পারে না? হ্যাঁ, আচ্ছা, যদিও বা এটা বাই ডিফল্ট ইনস্টল হয়ে আছে, যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেসটা আগে থেকেই ছিল সেই জন্য ইনস্টল করা আছে। তারপর হচ্ছে কি এখানে হেডার এবং ফুটার এই অপশনটাতে যাব। যেহেতু আগে থেকেই ছিল, আমি সবগুলো অপশনগুলো আবার ডিলিট করে দিচ্ছি। আবার নতুন করে আমি হেডার এন্ড ফুটার ক্লিক করলাম। এখন অ্যাড নিউতে গেলাম। অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে সাধারণত কয়েকটা অপশন আসছে। এটা কি আমি কি অপশনের জন্য তৈরি করতে চাইবো, এটার টাইপটা কি, এটা সাইটের কোন কোন জায়গায় থাকবে সেটি, এন্টায়ার সাইট, এবং এটি অ্যাক্টিভ হবে নাকি ডিঅ্যাক্টিভেট হবে। হেডার, আমি এটা টাইটেল দিলাম হেডার।
এরপর এটা এন্টায়ার সাইটের জন্য কাজ করবে। এটা টাইপটা হচ্ছে কি হেডার। এবার এটা কি করলাম, অন করে দিলাম। অন করে দিয়ে সেভ চেঞ্জেস, সেম আবার টেমপ্লেটস এর উপরে অ্যাড নিউতে ক্লিক করব। এটা টাইপ হয়ে যাবে কি ফুটার। এখন আমি এটার নাম দিব কি ফুটার। এখানে অ্যাক্টিভেট যেটা আছে সেটা অন করে দিব, সেভ চেঞ্জেস অন হয়ে গেল। এখন আমি যখন হেডারটাকে তৈরি করতে যাব তখন আমি ওপেন লিংক ইন নিউ ট্যাব এডিটে ক্লিক করার পরে আসবে। এখন যেহেতু আমি এলিমেন্টরে কাজ করব সেহেতু এলিমেন্টর ক্যানভাস না দিয়ে এলিমেন্টর ফুল উইথ দিয়ে আপডেট করে দিব এই অপশনটা। এখন এলিমেন্টর প্রতিটা এলিমেন্ট সঠিকভাবে আসার চেষ্টা করবে থিমের মধ্যে। এডিট উইথ এলিমেন্টর যখন আমি ক্লিক করব তখন আমাকে সে কি দেখাচ্ছে, একটা ডিজাইনিং স্ক্রিন দেখাচ্ছে। ডিজাইনিং স্ক্রিন যখন দেখাচ্ছে তখন আমরা অবশ্যই এই অ্যাড নিউ সেকশন যেটা আছে সেখানে আমরা প্লাস চিহ্নতে ক্লিক করব। অ্যাড নিউ সেকশনে দেখার পর আমি দুইটা কন্টেনার নিলাম, দুইটা কন্টেনার নিব। এখানে লেআউটে যে কন্টেন্ট উইথ আছে সেখানে আমি ফুল উইথ করে দিব। করে দিয়ে স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে এখানে যে ব্যাকগ্রাউন্ড টাইপ আছে সেটি যাব, কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। বাম পাশের অপশনটিকে আমি করে দিলাম ছোট, যেখানে আমি লোগো রাখবো, আর ডান পাশের অপশনটা একটু বড় করলাম। ঠিক মাউসটা এখানে নিয়ে গিয়ে গেলে সেটি স্ক্রল করার জন্য সে নিজেই ব্যবস্থা করে দিবে। এখন ইমেজের অপশনটা আছে, ও অপশনটাতে এলিমেন্টর থেকে আমি ইমেজের এখানে প্লাস চিহ্নে ক্লিক করে এখানে ইমেজের এখানে ইমেজটাকে ড্র্যাগ করে এলিমেন্টরকে হেডারের এই অংশে নিয়ে আসলাম। এখন সে বলল চুজ ইমেজ, আমি ইমেজটাকে চুজ করব। আপলোড ফাইলসে গিয়ে সিলেক্ট ফাইলস এবং যেখানে আমি লোগোটা রেখেছিলাম সেখান থেকে লোগোটা সিলেকশন করব। এরপর ইনসার্ট মিডিয়া। এখন লোগোটা যেহেতু কোন সাইজে থাকবে, সাধারণত লোগোটা একটু ছোট সাইজে থাকে। এরপর এই জায়গাতে যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নতে ক্লিক করব, করার পরে এনএভি নেভিগেশন ক্লিক করলাম। এলিমেন্ট কিটস নেভিগেশনটা আমরা যেহেতু নতুন একটা মেনু করেছিলাম ওয়েব মেনু, ওয়েব মেনুতে নিয়ে আসলাম। এখানে প্রত্যেকটা জিনিসটাকে ঠিক আমার কাছে সঠিকভাবে দেখাচ্ছে না। এখন আমি করলাম কি স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে মেনু আইটেম স্টাইলে যাব। এখানে যে টেক্সট কালারটা আছে সেটা কি করব হোয়াইট করে দিলাম। তখন প্রত্যেকটা জিনিস আমাকে সঠিকভাবে হোয়াইট হিসেবে দেখালো। এখন আমাকে মেনু হরাইজন্টালের জন্য লেফটের জায়গায় আমি রাইট করে দিলাম, তাহলে রাইট পাশে চলে গেল। তাহলে আমি এই ওয়েবসাইটটার হেডারটা আমি তৈরি করে নিলাম। যখন আমি এটা রেসপন্সিভ তৈরি করতে যাব ব্রেকিং পয়েন্ট আমি মোবাইল দিয়ে রাখবো, আবার আপডেট করে দিলাম। এরপরে এখন আমি যখন এটির ফুটার তৈরি করতে যাব ঠিক এলিমেন্ট কিটস এর মধ্যে যে ফুটার অপশনটা আছে, আবার যাচ্ছি ফুটারের হেডার ফুটারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে ফুটার আছে ফুটারের উপর এডিটে রাইট ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব, নতুন ভাবে একটা ট্যাব ওপেন করব। ঠিক কমনলি এখানে এলিমেন্টর ক্যানভাস আমি ফুল উইথ করে আপডেট করে দিব। আপডেট করার পরে এডিট উইথ এলিমেন্টর আছে, এলিমেন্টর এইটা দিয়ে আমি কাজ করব। এখন আমাকে সে ডিজাইনিং স্ক্রিন পাঠাচ্ছে, যদিও বা হেডার তৈরি হয়েছে, এখন আমাকে ফুটার তৈরি করতে হবে, ফুটার স্ক্রিন। এখন অ্যাড নিউ সেকশন। এখন আমি তিনটা কলাম নিলাম, তিনটা কলাম নেওয়ার পরে এই তিনটা কলামকে ফুল উইথ করে দিব, স্টাইল করে দিব। এরপর এটা আমি ব্ল্যাক করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। এখন আমি এই অংশে আমি কি করব ব্লগ পোস্ট রাখবো চিন্তা করছি। তাহলে আমি সার্চ উইথ জেরে গিয়ে পোস্ট, আমি যেহেতু লিস্ট সিস্টেম আনবো, লিস্ট সিস্টেমটা আনবো, তার লিস্ট সিস্টেমটা নিয়ে আসি। এখন আমি করে দিব কি রিসেন্ট পোস্টটাকে আমি আনতে চাচ্ছি, তার রিসেন্ট পোস্ট নিয়ে আসলাম। এখন রিসেন্ট পোস্ট নিয়ে আসলাম, এখানে স্টাইলে গিয়ে আমি চাইলে টেক্সটের কালারটাকে কি করব হোয়াইট করে দিব, হোয়াইট করে দিলাম। আইকনটাকে কি করব কালারটাকে হোয়াইট করে দিলাম। আমি করলাম কি এবার আপডেট। এখন এই জায়গাটাতে আমি করব কি নেভিগেশন বাটনটাকে আনবো, সেভ নেভ সিলেকশন করলাম, আনার পরে আমি ওয়েব মেনুকে সিলেকশন করলাম, আমি জাস্টিফাইড করে দিলাম। ঠিক স্টাইলে গিয়ে মোবাইল মেনু মোবাইল আইটেম আছে না,
মেনু আইটেম স্টাইলে গিয়ে আমি কি করব, এটাকে হোয়াইট করে দিলাম। জাস্টিফাইড করে দেওয়ার পরে এটি অটোমেটিক সে তার নির্দিষ্ট সিস্টেমে চলে গেল। এরপরে আমি এই জায়গাতে সোশ্যাল নেটওয়ার্কের রাখবো, সোশ্যাল আইকন নিলাম। এখন আমি জাস্ট সৌজন্যমূলক আমি লিখলাম কন্ট্যাক্ট আস। এখানে সাইজটাকে আমি একটু স্মল করে দিব। এখানে আমি টেক্সট হিসেবে লিখব কন্ট্যাক্ট। লিখার পরে আমি এটাকে অ্যালাইনমেন্টটাকে কি করে দিব, সেন্টার করে দিব। সেন্টার করে দেওয়ার পরে আমি এখানে কি করলাম, কন্ট্যাক্ট আস আপডেট করে দিলাম। ঠিক আছে, এখন আমার হেডার এবং ফুটার দুটোটা তৈরি হয়ে গেল। ফ্যাক্টরটা হচ্ছে কি, এলিমেন্ট কিটস এর মাধ্যমে আমরা খুব সহজে হেডার এবং ফুটার তৈরি করতে পারলাম। এখন এলিমেন্টরের মাধ্যমে আমরা পেজেস এর মধ্যে গিয়ে পেজটা ডেভেলপ করব। তাহলে অল পেজেসে যাব। অল পেজেসে গিয়ে আমরা ফার্স্ট ধরবো কি, হোম পেজটাকে। হোম পেজে এডিট অপশনের উপর রাইট ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব গেলাম। এখানে ডিফল্ট টেমপ্লেট যেটা আছে সেটিকে আমরা এলিমেন্টর ফুল উইথে করে দিব এবং আপডেট করে দিব। আপডেট করে দেওয়ার পরে এখন আমি কি বললাম কি, এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা সাধারণত একটা ব্লক সাইটকে কিভাবে ডেভেলপ করা যায়, এখানে হেডার এবং ফুটার দুটোটা তৈরি হয়ে গেল। এখন আমরা ব্লক সাইটে আমরা মনে করতেছি এখানে একটা ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আমরা একটা ভালো একটা ব্লক সাইট তৈরি করব। আমরা একটা ভালো মানের ছবি নিব, যেটার মাধ্যমে আমরা একটা ব্লক সাইটকে সেট করতে, ব্লক সাইটে যেন করতে পারি। আমি হয়তো ডার্ক ইমেজই নিতে পারি। এখন আমি একটা সিঙ্গেল কন্টেনার নিলাম। সিঙ্গেল কন্টেনার নেওয়ার পরে বক্স উইথটাকে ফুল উইথ করলাম। স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে এখানে ইমেজ যে অপশনটা আছে সেখানে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে চেঞ্জ করে দেব। চেঞ্জ করে নিয়ে আমি এটা কি আসলে এই এই ইমেজটাকে আমি আসলে এখানে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসার পরে আমি এখানে সঠিকভাবে ব্যাকগ্রাউন্ডে আসছে কি আসেনি আমি সেটিকে চেক করব। চেক করতে গেলে আমি এই এলিমেন্টরের এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে স্পেসার যেটা আছে স্পেসারটাকে এখানে নিয়ে আসবো ড্র্যাগ করে। আমি স্পেসারটাকে যদি সঠিকভাবে যদি একটু করে বড় করতে চাই তাহলে আমাকে আছে এখানে আমাকে সে দেখাচ্ছে আসলে সে নিয়েছে সেটা। এখন আমি এখানে কিছু টেক্সট লিখবো। টেক্সট লিখবো মানে একটা ব্লগ সাইটকে ডিজাইন করার জন্য আমি লিখলাম ওয়েলকাম টু মাই টেক রিভিউ ব্লগ। ওয়েলকাম টু মাই টেক রিভিউ ব্লগ। আমি অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। এখন এইটাতে আমি কালার ম্যাচিং হিসেবে আমি চাইলে হোয়াইট দিতে পারি। হোয়াইট দিলে একটু সুন্দর দেখায়। জাস্ট নিজেরা নিজেদের কালার ম্যাচিংটা করে নেবেন। তাকে বললাম তুমি চাইলে আমার এখানে ব্লগগুলো সার্চ করতে পারো। এখানে স্পেসারটাকে আমি একটু উপরে দিলাম, এটাকে নিচে দিলাম, এটা উপরে থাক। আমি এইবার আমি এখানে কি বললাম, সার্চ একটা অপশন তৈরি করলাম। এরর সার্চ এখানে আছে না, সার্চ মানে জাস্ট প্রত্যেকটা স্পেলিং সঠিকভাবে লিখলে চলে আসে। এখানে সার্চ অপশনটা আসছে।
এখন আমি এটাকে কি করব, কালারটাকে একটু চেঞ্জ করার চিন্তা করব। ঠিক আছে, আমি কালারটাকে চেঞ্জ করলাম। এইবার আমি এখানে একটা স্পেসার লাগাবো যাতে সুন্দরভাবে বুঝতে পারে সবাই। এই অপশন, এই মেনুটার নিচে আমি কিন্তু স্পেসার লাগালাম। স্পেসার লাগানোর পরে আমি এখন কি করলাম, ঠিক আছে, এখন আমি এর সাথে যাতে সামঞ্জস্যতা না থাকে, মিলে না যায়, সেজন্য এখানে একটা ছোট একটি স্পেসার দিলাম। এখানে যেটা বড় স্পেসার দিলাম সেটাকে একটু কমাই ফেললাম, এখানে একটু বাড়ালাম। দেখা গেল কি আমি এখানে একটা ব্লগের কি করতেছি, হোম পেজটাকে বানাচ্ছি। এখন এখানে অ্যাড নিউ সিলেকশনে গিয়ে আমি দুটো কলাম নিলাম। দুটো কলাম নিয়ে এখানে আমি এদিকেও পোস্ট রাখবো, আমার ব্লগের এদিকেও পোস্ট রাখবো। তাহলে আমি এখানে কন্টেন্ট লেআউটের মধ্যে আমি ফুল উইথ করে, এরপরে আমি এটা কি করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করার পরে পোস্ট, আমি চাইলে এই অপশনটাকে নিয়ে আসতে পারি। এখন এইটা ডুয়েল আনলে দেখা যাচ্ছে কি সুন্দর দেখাচ্ছে না, সিঙ্গেল থাকলে সুন্দর দেখাচ্ছে। তার মানে আমি প্রত্যেকটা জিনিস খেয়াল করব, আমি কোনটা দিলে সুন্দর হবে, কোনটা দিলে সুন্দর হবে না। ইচ্ছা করে আমি এনে হজবরল করব এমন না। এইবার আমি এই যে ব্লগের এই হোম পেজটা বানালাম, সেটা আমি এবার কানেক্টিভিটি করব। কানেক্টিভিটি কিভাবে করব? অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে থিমসের নিচে যে কাস্টমাইজ অপশনটা আছে সেটির উপর রাইট ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব। এখন আমি একটা ওয়েবসাইটের হেডার ফুটার বানানোর পরে সেটির আমি হোম পেজটাকে কানেক্ট করব কোত্থেকে? হোম পেজ সেটিংস যেটা আছে সেখানে হোম পেজ সেটিংস এর মধ্যে ক্লিক করব, স্ট্যাটিক পেজ হোম। দেখেন সবাই হয়ে গেছে। এরপরে আমি এখন কি করব? পাবলিশ করব। চলেন আমি এটার ওভারভিউটা দেখি খুব সুন্দরভাবে। ভিজিট সাইট আসছে, একটা ব্লগ সাইট চলে আসছে না, একটা ব্লগ সাইট আসছে না সঠিকভাবে। ঠিক এইভাবে সবাই চাইলে আমরা একটা প্রফেশনাল সাইট বানাতে পারি। তাহলে অ্যাপিয়ারেন্সের কাজ দেখলাম, এলিমেন্ট কিটস। এইবার প্লাগইনসের কাজ কি? কিছু প্লাগইন অ্যাড করে নেয়। ইউজার হচ্ছে কি, একটা ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য যেসব ইউজার থাকে, এখন আমরা যে ফরম্যাটে কাজ করি সেটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল। ইউজারের পর কমন মেনু অ্যাড নিউতে যদি আমি ক্লিক করি, তখন দেখা যাবে কি রোল, মানে কি আমি কি অ্যাডমিনিস্ট্রেটর নাকি এডিটর, কোন ফ্যাসিলিটি দিয়ে কাজ করব সেটি। ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো দিয়ে সাধারণত একটা ইউজারকে অ্যাড করা হয়। টুলস, যেখানে আমি বলেছিলাম ওয়ার্ডপ্রেসের বিভিন্ন জিনিস ইম্পোর্ট করার জন্য। অ্যাভেলেবল টুলস, ইম্পোর্ট টুলস ব্লগার থেকে বা বিভিন্ন ক্যাটাগরি থেকে ইম্পোর্ট করার জন্য। আর এক্সপোর্ট, নিজের ওয়েবসাইট থেকে ডাটাগুলো সরাসরি এক্সপোর্ট করার জন্য। সেটিংস, সাধারণত একটি ওয়েবসাইটের জেনারেল সেটিংস থাকে, সেখানে ট্যাগলাইনগুলা বা সাইট টাইটেল সঠিকভাবে কাজ করতেছে কিনা, ইউআরএল সঠিকভাবে কাজ করতেছে কিনা সেটার জন্য দেখার জন্য। আর আমার ওয়েবসাইটে যদি আমি মেম্বারশিপ ফ্যাসিলিটি বা ব্লগিং ফ্যাসিলিটি দিই, তাহলে ডিফল্ট কেউ যদি রেজিস্ট্রেশন করে তাকে আমি কোন ক্যাটাগরিতে অ্যাড হতে দিব সেটি সিলেকশন করে দেওয়া। ডিসকাশন অথবা রিডিংটা হচ্ছে কি, ওয়েবসাইটটাকে আমি হোম পেজ থেকে রিড করাচ্ছি সার্চ ইঞ্জিনকে, নাকি অ্যাবাউট আস থেকে রিড করাচ্ছি সেটা। ডিসকাশন যখন সেটা একটা ফোরাম রিলেটেড পেজ হবে সেটি। আর মিডিয়া, এখানে আমি যেই ছবিগুলো আপলোড করব সেটা সর্বনিম্ন সাইজ, সর্বোচ্চ সাইজ কোনগুলা। আর পারমালিংকস হচ্ছে আমি ডেইলি যে আপডেটগুলো দিব সেগুলোকে আমি কি দিন মাস এভাবে আনবো, নাকি মাস দিন এভাবে আনবো, নাকি দিন হিসেবে আনবো, নাকি সরাসরি
পোস্ট ইয়াকে আনবো, সাধারণত এইভাবে রাখাটা ভালো। এখন কোনো কিছু আপডেট করলে নিচে সেভ চেঞ্জ করে নেওয়া উচিত। প্রাইভেসি হচ্ছে একটা ওয়েবসাইটের সাধারণত প্রাইভেসি সিস্টেমটাকে তৈরি করে নেওয়া, টার্মস এন্ড সার্ভিস কন্ডিশনগুলোকে তৈরি করে নেওয়া, এই গাইডলাইনগুলো। তাহলে আমরা সর্বোপরি একটা ওয়েবসাইটের বেসিক মডিউল বুঝতে পারলাম।